অভ্যন্তরীণ দুর্নীতি ও জোরপূর্বক অন্তর্ধানের ঘটনাগুলো খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। কাদেরকে নিয়ে এ আদালত কাজ শুরু করবে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে এ তদন্ত আদালত শিগগিরই কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। এ দিবসে গুমের শিকার সব নিখোঁজ ব্যক্তিকে অনতিবিলম্বে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের ডাক ও মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। আয়োজনে গত 15 বছরে যারা সরকারি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হয়েছেন তাদের পরিবারের সদস্য অংশ নেন। এছাড়া কথিত আয়নাঘর থেকে ফিরে আসা মাইকেল চাকমা সহ আরও কয়েকজন যোগ দেন। গুমের শিকার ব্যক্তি মারা গেলেও তার সঠিক তথ্য প্রকাশ এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নানা কর্মসূচি। আইনশৃঙ্খলা পরিচয় দিয়ে গুম করা হয়েছে। আমার মা প্রেস ক্লাবের সামনে অনেকবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু আমরা আদৌ পর্যন্ত 8 বছর ওর কোনো খোঁজ খবর পাইনি। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি। আমাকে ওনারা ফোন দেওয়ার পরে বলে আপনি 10 মিনিটের জন্য আসেন, আমাদের এখানে নাস্তা বা চা নাস্তা খাবেন, তারপর 10 মিনিট পরে আপনি চলে যাবেন, কোনো সমস্যা নেই। এইভাবে আমাকে টানা 1 সপ্তাহ আমাকে ডিস্টার্ব করা হয়। এবং যেই দিনটা ছিল সেই দিনটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকী, আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন। দেশে গুমে সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করা কিংবা গুম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। অপরাধ আইন বিশেষজ্ঞদের মতে অপহরণ আইনে বর্তমানে বিচার হলেও 7 থেকে 8 বছর গুম করে রাখা মৃত্যুর যন্ত্রণার চেয়েও বেশি। এজন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে দ্রুত আইন করার তাগিদ তাদের। আইন ও সালিশ কেন্দ্র সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসাবে গত 16 বছরে দেশে গুমের সংখ্যা 650-র মতো। এর মধ্যে 78 জনের মরদেহ উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ প্রায় 400 জন। সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় এসব গুমের ঘটনা আসছে না বিচারের আওতায়। আয়নাঘর কিংবা ভয়ঙ্কর গুমের জীবন থেকে ফিরে আসা ভুক্তভোগীরা বলছেন গুম প্রতিরোধে আইন করা জরুরি। 6 মাস 3 দিন আমি র্যাব কর্তৃক গুম হই এবং প্রতিটা সেকেন্ড আমার উপর দিয়ে যেটা গিয়েছে, প্রতিটা সেকেন্ডে আমি মৃত্যু আতঙ্কে ভুগেছি। ছেড়ে দিবে না মেরে ফেলবে, এই যে একটা প্রতিটা মুহূর্তে একটা মৃত্যু যন্ত্রণা, মৃত্যু আতঙ্ক, এটা আপনি কোনো কিছুর সাথে আপনি এটা মিলাতে পারবেন না। ইভেন খুন করার থেকেও জঘন্য অপরাধ। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা মনে করেন বছরের পর বছর কাউকে অন্ধকার কক্ষে আটকে রাখা হত্যার চেয়েও বড় অপরাধ। এজন্য সর্বোচ্চ শাস্তির বিধান করে আইন করার সুপারিশ তাদের। 1-2 দিন, 8 দিন না, 8 মাস না, 8টা বছর আপনি কনফাইন করে রাখলেন। এর জন্য মানে আইন করা উচিত না। এই আইন যাতে কার্যকরী হয় এবং আইনের যাতে প্রয়োগ যথাযথভাবে হয়। শাস্তি এগুলো মৃত্যুদণ্ড, সোজা কথা। 8 বছর আপনি একজনকে কনফাইন করে রাখবেন, আপনি 24 ঘন্টার বেশি তো পারেন না। রাষ্ট্রের আইন কর্মকর্তাদের অভিমত, অপহরণ আইনে বিচার নয়, প্রতিটি গুমের সঠিক বিচারে এখনই আলাদা আইন করা সম্ভব। পার্লামেন্ট যেহেতু নেই সেটা তো কোনো ব্যাপার না। তখন যেটা হয় যে একটা করে অর্ডিন্যান্স তৈরি হয় এবং অধ্যাদেশ যেটা তৈরি হয়, আমাদের এখনকার যে সংবিধান আছে সেই অনুযায়ী এটি নতুন পার্লামেন্ট হওয়ার 30 দিনের মধ্যে ওখান থেকে পাশ করিয়ে নিয়ে আসতে হয়। গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে কয়েক দফায় চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার 76তম দেশ হিসেবে এতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানী কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব যে আজকে অভ্যন্তরীণ দুর্নীতি ও জোরপূর্বক অন্তর্ধান তদন্তে আদালত গঠন করেছে সেনাবাহিনী, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। কোর্ট অফ ইনকোয়ারিটা হচ্ছে ওনাদের একটা প্রাইমারি প্রসেস, এটা ফ্যাক্ট ফাইন্ডিং এর প্রসেস। এটা কোর্ট অফ ইনকোয়ারি মানে যে আসলে আদালত গঠন করেছে সেরকম নয়। ওরা যখন একটা তদন্তের জন্য প্রাইমারি একটা টিম গঠন করে যখন তদন্ত করে, সেটাকে ওরা ওই সেনাবাহিনীর যে নিজস্ব 1952 সনের যে আইন আছে সেই আইন অনুযায়ী এটা হচ্ছে কোর্ট অফ ইনকোয়ারি তদন্ত করবে। ওনারা ওনাদের এই তদন্তটা যে কোনো বিষয় নিয়েই, আইনের ব্যত্যয় হোক কিংবা ওনাদের শৃঙ্খলার ক্ষেত্রে কোনো রকমের ব্যত্যয় হোক, এগুলো তাদের করতে পারার মতো এখতিয়ার তাদের আইনেই বলা আছে।
সেনাবাহিনীর যে সুনির্দিষ্ট যে আইন আছে সেই 52 সনের আইন। কিন্তু এখানে আসলে যে অভিযোগটা নিয়ে আমরা আজকে কথা বলছি, যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে যে দাবিগুলো উঠে এসেছে, যারা ভুক্তভোগী পরিবারের সদস্যরা আজকে আছেন, তারা দেখবেন যে বলছে যে এটার গত 15 বছর ধরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে আসছে এবং অনেকেই গত 15 বছর ধরেই নিখোঁজ আছে। চট্টগ্রামের একজন বিএনপি দলীয় রাঙ্গুনিয়ার একজন চেয়ারম্যান আছেন, আমি জানি তাকে, তিনি তার পরিবার 15 বছর ধরে কিন্তু অপেক্ষা করছেন এবং মনে করছেন যে তিনি বোধহয় ফিরে আসবেন। এখন এই যে আইনের ঘাটতি থাকা, আইন না থাকার কারণে যে তাদেরকে বিচার করা যাচ্ছে না কিংবা তদন্ত হয়নি, এই অজুহাতটাই কিন্তু বিগত সরকার আন্তর্জাতিক মহলে কিন্তু দিয়ে আসছিল। ফলে এইটা আসলে কোনো অজুহাত হতে পারে না, আইন জি, নাই বলে জ্যোতির্ময় আমরা বড়ুয়া, তদন্ত আপনি করতে পারি। যেমনটি বলছিলেন যে 15 বছরে যারা গুমের শিকার হয়েছেন তাদের অনেকে ফিরে এসেছেন, আবার অনেকের এখনো খোঁজও মেলেনি। তো তাদের বিষয়ে আসলে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে পুরো বিষয়গুলো, গুম বিষয়টাকে তো আসলে আগে এস্টাবলিশ করতে হবে। আমাদের একটা নতুন আইনেরও প্রয়োজন আছে, যেটাতে আসলে আইনটাকে সংজ্ঞায়িত করা হবে এবং শাস্তির ব্যাপারটা থাকবে। একটা ছোট করে আইন করে একটা ট্রাইব্যুনাল করে, ট্রাইব্যুনালেও কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে বিচার করা সম্ভব। একটা তদন্ত কমিটি এখন হয়েছে অলরেডি, সেখানে মাননীয় দুজন বিচারপতি আছেন এবং দুজন মানবাধিকার কর্মী এবং একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। তারা প্রাইমারি ফ্যাক্ট ফাইন্ডিং গুলো যদি করেন, পরবর্তীতে আসলে কেস স্পেসিফিক ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। প্রত্যেকটা ব্যক্তি, কথার কথা 700 এখন গুমের অভিযোগ কিন্তু এই মায়ের ডাকের তরফ থেকে বলা হচ্ছে যে 700-র মতো গুমের ঘটনা ঘটেছে। তাহলে এই 700 যারা আছে, সেই 700টার জন্য তো 700টা ইন্ডিভিজুয়াল মামলা হবে। সেই মামলাগুলো তদন্তের বিষয় আছে, সেগুলোতে আবার ইন্ডাইটমেন্টের প্রশ্ন আছে। তখন বিচারটা যদি একটা ট্রাইব্যুনালে হয়, তাহলে দ্রুততার সাথে হয়তো এই বিচারটাকে নিশ্চিত করা সম্ভব। এর বাইরে আমরা যেহেতু একটা আন্তর্জাতিক কনভেনশনে গতকালকে 76তম দেশ হিসেবে আসলে সই করলাম, সেই রেটিফিকেশনের জায়গা থেকে তাদেরও কিন্তু ম্যান্ডেট আছে আমাদের এখানে এসে তদন্ত করার, এই বিষয়গুলোকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করে একটা রিপোর্ট সাবমিট করার। সেই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের স্টেট যদি মনে করে যে এটাকে আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা আইসিসি, হ্যাগে যে অপরাধ বিচার যে আদালত আছে, সেই আইসিসিতেও কিন্তু এই অভিযোগটা রাষ্ট্র কিন্তু দাখিল করতে পারে এবং সেখানেও কিন্তু এটার বিচার হওয়া সম্ভব। কারণ এটা কিন্তু কোনো সিঙ্গেল কোনো একটা একজন ব্যক্তির মৃত্যুর কথা কিংবা গুমের ঘটনা কিন্তু আমরা বলছি না। অপরাধটা যেহেতু এই কনভেনশনের আর্টিকেল 2-এর মধ্যে কিন্তু পরিষ্কারভাবে সংজ্ঞায়িত আছে যে কিভাবে আসলে অপরাধটা হবে এবং এর মাত্রাটা কতটা গভীর এবং এর ফলাফলটা আসলে কতটা সুদূর প্রসারী। সেই কারণে এটা অন্য যে কোনো অপহরণ জাতীয় অপরাধের মামলার সাথে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অপহরণ আমাদের বাংলাদেশ দণ্ডবিধিতে কিন্তু 363 এবং 364 ধারার মধ্যে কিন্তু ব্যাখ্যা করা আছে, সেটা কিন্তু গুমের বিষয় না। এখানে অবশ্যই রাষ্ট্রের অংশগ্রহণের ব্যাপারটা কিন্তু আছে, অর্থাৎ রাষ্ট্রীয় মদতে, রাষ্ট্রের নির্দেশে রাষ্ট্রের কোনো বাহিনী কোনো ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করছেন, গ্রেফতার করছেন, বিভিন্ন ফরম্যাটে সেটা হতে পারে। কেবলমাত্র যে গ্রেফতার কিংবা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া এখানে গুমের মধ্যে পড়ছে তা কিন্তু নয়। আপনি হয়তো শুনেছেন যে বিগত বছরগুলোতে চায়ের দাওয়াত বলে একটা কিন্তু ভয়াবহ ব্যাপার ছিল, যে চায়ের দাওয়াত পেয়েছেন, চায়ের দাওয়াত যিনি পেয়েছেন তিনি আর ফেরত আসেননি। ফলে এই যে ডেকে নিয়ে গিয়েও কিন্তু গুম করে ফেলার ঘটনা অহরহ ঘটেছে এবং এরকমেরই বেশি হয়েছে। বরঞ্চ তুলে নিয়ে যাওয়ার পরিমাণ কম কিংবা অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরিমাণ কম। চায়ের দাওয়াত দিয়ে সেখানে আটকে রেখে পরে আর ফিরে আসেননি, 15 বছর ধরে এখনো গুম হয়ে আছেন, এরকমের ঘটনা কিন্তু প্রচুর, অভিযোগ কিন্তু প্রচুর। ফলে এগুলোর একটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হওয়াটা এবং পুরো বিষয়টা জাতির সামনে আসাটা খুবই জরুরি এবং তাদের এই বিচার নিশ্চিত করাটার যে দাবি, সেটার সাথে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি তাদের সাথে পুরোপুরি একমত যে এটা বাংলাদেশের বিচার ব্যবস্থা তো করা সম্ভব, সেই প্রক্রিয়া এখনই করা যেতে পারে। মাননীয় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মহোদয় বলছিলেন যে এটা অর্ডিন্যান্স আকারে আইন করেও কিন্তু করা সম্ভব, এখনো করা সম্ভব, এটার জন্য অপেক্ষা করার কিছু নেই। পাশাপাশি যদি বাংলাদেশ সরকার মনে করে যে না, যদি এটা আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিচার করে, মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার সিদ্ধান্ত নিয়ে এটাকে আইসিসিতে রেফার করবেন, আইসিসিতে রেফার করার সুযোগও কিন্তু আছে। জি, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। চলে যাচ্ছি পরের খবরে। গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে। তাই গুম দিবসে এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন।
সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অপশাসনের 16 বছরে আওয়ামী লীগ 700-র বেশি মানুষকে গুম করেছে। গুম হওয়া মানুষের বড় অংশই ফিরে আসেননি। বন্যায় কয়েকটি জেলার মানুষ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে জানিয়ে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ত্রাণ কমিটির পক্ষ থেকে 5 দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 2.5 কোটি টাকা বিএনপির ত্রাণ কমিটিতে জমা দিয়েছে, আর ব্যাংক হিসেবে জমা হয়েছে 46 লাখ টাকা। সাতশোরও বেশি সেই ভাইদের গুম হয়ে যাওয়া ভাইদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ ওনারা আবারও জনসমক্ষে হাজির হবেন। এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বন্যার পানিতে টানা 4 দিন তলিয়ে থাকার সময়ে তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ। নেমে গেছে পানি, রোববার যান চলাচলও শুরু হয়েছে। তবে ভাঙাচোরা সড়কে বেড়েছে ভোগান্তি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, স্বল্প মেয়াদে সড়ক মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে মহাসড়কে যে ক্ষত তৈরি হয়েছে তা মেরামতে দীর্ঘ সময় লাগবে। 21 আগস্ট থেকে টানা 4 দিন বন্যার পানির নিচে ছিল ফেনী থেকে কুমিল্লা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ। এ সময় সড়কের উপর দিয়ে অনেক স্থানে বয়ে যায় প্রবল স্রোত। কোথাও কোথাও পানির চাপে ভেঙে যায় সড়ক বিভাজকও। পানি কমে আসায় রোববার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হয় যান চলাচল। তবে ভাঙাচোরা সড়কে যান চলাচলে নেই স্বাভাবিক গতি। একদিকে গর্তে পড়ে গাড়ি বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে, অন্যদিকে দীর্ঘ যানজটে বাড়ছে ভোগান্তি। এতে চট্টগ্রাম বন্দর থেকে আসা কন্টেনারবাহী লরিগুলো যেমন পড়ছে বিপাকে, তেমনি ট্রানের গাড়িও পৌঁছাতে পারছে না সময় মতো। বড় বড় গর্তের মধ্যে দুপুর পরে দিলে গাড়ি উল্টে প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে। পানি প্রবাহিত হওয়ার কারণে রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে ভাঙ্গা খাতা খন্ন হয়েছে। এখানে গাড়ি চলাচল অবস্থায় এখন যানজট সৃষ্টি হয়েছে এবং কি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। রাস্তা প্রবলেম, রোড গাড়ি পরিস্থিতি ছাক্কা মাক্কা বাস্ট হয়ে যায়। আমরা চাই এটা তাড়াতাড়ি মেরামত করা হোক আর কি একটু, তাহলে যানজটটাও কমলো। মহাসড়কের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি, তবে সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কিছু জায়গায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে, কিছু জায়গায় পটল সৃষ্টি হয়েছে, আর কিছু কিছু অংশে ডিভাইডারের ক্ষতিগ্রস্ত হয়েছে। না থাকার সাথে পটলগুলো দ্রুত মেরামত করে ফেলছে, অলরেডি গাড়ি চলাচল করতেছে, বাকি কাজটি খুব দ্রুত শেষ করে ফেলবে। এবারের বন্যায় ফেনী নোয়াখালীর আঞ্চলিক মহাসড়ক ও ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়কও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় ভেঙে পড়েছে খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থা। পানির স্রোতে তোড়ে নষ্ট হয়ে গেছে সড়কের কার্পেটিং। অনেক স্থানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। প্রাথমিক হিসেবে এই 2 জেলার কাঁচাপাকা প্রায় 300 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যার পানি নামতে শুরু করেছে, সে সাথে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। 2 দফা বন্যায় খাগড়াছড়ি সদর, দিঘিনালা, মহালছড়ি সহ 9 উপজেলার 107 কিলোমিটার সড়ক, 14টি কালভার্ট ও 3টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢলের তীব্র স্রোতে নষ্ট হয়েছে সড়কের কার্পেটিং। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। গত কয়েকদিন আগে যে বন্যাটি হয়েছে, এই বন্যার কারণে প্রায় এই রাস্তা 3টা জায়গা দিয়ে ভেঙে গেছে। আসলে এখান থেকে অনেক মানুষের যাতায়াত আছে। 2 দফা বন্যায় আমাদের স্কুলে যাওয়ার পথে সড়ক আছে, সড়কে 2 দফা বন্যায় অনেক ক্ষতি হয়েছে। তার জন্য আমরা আজকে 1 সপ্তাহ স্কুলে যেতে পারতেছি না। অর্থ বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছে এলজিইডি। গ্রামীণ সড়ক আছে, কিছু এইচবিবি রাস্তা আছে যেগুলো যান চলাচলের অযোগ্য হয়েছে, এবং একটা উপজেলা রোড এবং একটা ভিলেজ রোড একেবারে যান চলাচলের অযোগ্য হয়ে গেছে। এই রাস্তাগুলোর আমরা দ্রুত প্রাক্কলন করে খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী দপ্তরে প্রেরণ করছি। আশা করতেছি খুব দ্রুত এগুলো পাশ হয়ে আসলে আমরা কাজ শুরু করে দেব। এদিকে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর সহ জেলার 5 উপজেলা এখনও পানিতে তলিয়ে আছে। প্রাথমিকভাবে প্রশাসনের হিসাবে জেলার প্রায় 200 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি অতিরিক্ত বেশি, পানির কারণে মানুষ চলাফেরা করতে অতিরিক্ত একটু সমস্যা হইতেছে বা ঘর দুয়ারের মধ্যে। এইটা হচ্ছে দক্ষিণ থেকে রামগতির আঞ্চলিক সড়ক। গত 1 সপ্তাহ থেকে আঞ্চলিক সড়কে কোনো রকম কোনো যানবাহন চলতেছে না। আমাদের ইউনিয়নের মানুষগুলো অত্যন্ত যারা গরিব শ্রেণী আছে তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। পানিতে ডুবে থাকা কিছু সড়কে গাড়ি চললেও সার্বিকভাবে জেলার সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে।
তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাঁধ কেটে দিলেও কিছু জায়গায় বন্যার পানি নামছে ধীরগতিতে, এতে কমছে না বানভাসীদের দুর্ভোগ। এখনো আশ্রয় কেন্দ্রে ভিড় আছে বন্যার্তদের, তবে যারা বাড়ি ফিরতে পেরেছেন তারা কাদাযুক্ত ঘরবাড়ি পরিষ্কারে নেমে পড়েছেন। এদিকে স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে বাড়ছে রোগবালাই। বন্যার পানিতে প্লাবিত কুমিল্লার ১২৫টি ইউনিয়ন। গোমতী নদী থেকে উত্তরের উপজেলার লোকালয়ে পানি প্রবাহ কিছুটা কমেছে, তবে পরিস্থিতির উন্নতি হয়নি দক্ষিণের ৪ উপজেলায়। গোমতীর ভাঙাবাঁধ মেরামতের কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সিদ্ধান্ত এরকমভাবে হয়েছে যে পানি উন্নয়ন বোর্ড কারিগরি পরামর্শ যেটা আছে সেটা দিবে এবং সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই বাঁধ মেরামতের কাজটি করবেন। নোয়াখালীতে গত ২ দিন বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বিভিন্ন জায়গায় খালের বাঁধ কেটে দিলেও পানি নামছে খুবই ধীর গতিতে। এখনও আশ্রয় কেন্দ্রে ভিড় বানভাসীদের। রোড থেকে দিয়ে চলে যাচ্ছে, আসলে ভিতরে যাওয়া দরকার। আমরা পানিবাহিত এখন যেটা বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন। লক্ষ্মীপুরে বন্যার পানি নামলেও পানিবন্দী ১০ লাখ মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকটে বানভাসীরা। সদর উপজেলার অনেক জায়গায় এখনও ত্রাণ পৌঁছায়নি। এছাড়া দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। পানি রাস্তার উপরেও প্রচুর, বাসার ভিতরেও প্রচুর। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। ফেনীতে পানি নামলেও শহরতলির পেট্রোবাংলা, তুলাবাড়িয়া, দক্ষিণ সোনাপুর ও দাগনভূয়ার বেশ কিছু এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা। কাদাযুক্ত ঘরবাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ছেলে মেয়ে ৩ জন জ্বর, পাতলা পায়খানা পানির কারণে হয়েছে, বিষাক্ত পানির কারণে। চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। ১০ দিন ধরে পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। আমাদের গোখাদ্য দরকার, মানুষের ট্রিটমেন্টের ওষুধ পানির দরকার, আমাদের মনে করেন খানার দরকার। এদিকে মৌলভীবাজারে কাউয়াদিঘি, হাকালুকি, হাওড়া অঞ্চলে পানি নামছে ধীর গতিতে। সোহেল জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হলো আর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? আসলে ফেনীতে বন্যার যে পরিস্থিতি, এখন পানি কিন্তু উপরওয়ালায় নাই, পানি এখন নিম্নাঞ্চলে। তবে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা আছে, এটা শহরের আশেপাশে। এছাড়াও বন্যার যে ক্ষত সেটি এখন দেখা যাচ্ছে, কারণ আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের একবারে জগৎপুর গ্রামে, যেখানে সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় আধা কিলো হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ ফিট, গভীরতা হচ্ছে ১০ থেকে ১৫ ফিট। এই জায়গাগুলোতে মানুষের যাতায়াতের অবস্থা একেবারেই খারাপ। কোনো মানুষ চলাচল করতে পারছে না। ত্রাণ যতটুকু আসছে সেই ত্রাণগুলো আসলে একেবারে যৎসামান্য ত্রাণ আসতে পারছে। এই এলাকার মানুষের দাবি হচ্ছে প্রথমত যদি সড়ক ব্যবস্থাটাকে মেরামত করা যায় তাহলে এই অঞ্চলে যান চলাচল স্বাভাবিক হলে এই অঞ্চলের মানুষের কাছে দ্রুত খাদ্য সামগ্রী এবং এদের যে পুনর্বাসন সেটি করা সম্ভব হবে। তাদের দাবি হচ্ছে এখন ত্রাণের চেয়ে খাবারের চেয়ে সবচেয়ে বড় দাবি সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ঠিক করে ফেলা। যদি যোগাযোগ ব্যবস্থা ঠিক করা যায় তাহলে তাদের পুনর্বাসনের যে কার্যক্রম সেটি তারা করতে পারবে। আর এখন আসলে শুধু খাবার নয়, এখন তাদের জন্য দরকার হচ্ছে খাদ্য সামগ্রী, যেমন চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মরিচ, এই জায়গাগুলো। কারণ এই অঞ্চলের মানুষগুলোর যে একদম নদীর পারে হওয়ার কারণে নদীর স্রোতে সবগুলো তলিয়ে নিয়ে গেছে, ভাসিয়ে নিয়ে গেছে, যার প্রেক্ষিতে মানুষের বসবাস করার কোন উপযোগী, অনেকের কিন্তু বাড়ি গরু নিয়ে গেছে। আমরা একজন মানুষের সাথে কথা বলছিলাম, ওনার বয়স প্রায় ৬০-এর বেশি, ৭০-এর কাছাকাছি। এই মানুষটির আসলে ঘর বাড়ি ফেলে একেবারে উনি এখন শূন্য অবস্থানে আছে। এখন উনি বলছে উনার দিনপাত কিভাবে যাবে সেই আশঙ্কায় তিনি দিন পার করছে। তাদের দাবি যোগাযোগ ব্যবস্থাটা ঠিক রাখা। এটি ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি বন্যার। ফেনী থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। বন্যায় ১ সপ্তাহের বেশি সময় ধরে বেকার কুমিল্লার ১.৫ লাখ দিনমজুর। জেলার ১৪টি উপজেলায় রাস্তাঘাট, ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আয় রোজগার। পরিবার পরিজন নিয়ে ত্রাণ সহায়তায় কোনো রকমে দিন পার করছেন তারা। কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুর গ্রামের দিনমজুর জালাল। আশ্রয়ণ প্রকল্পের মাথা গোঁজার ঠাইটুকু বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবার নিয়ে উঠেছেন সোনার বাংলা কলেজ আশ্রয় কেন্দ্রে। বুড়িচং বাজারে ট্রাক থেকে পণ্য ওঠানামার কাজ করতেন জালাল।
বন্যায় বন্ধ বাজারের সব কার্যক্রম। কবে পানি নামবে আর কাজে ফিরবেন এই নিয়ে দুশ্চিন্তায় তিনি। মাল নামানোর সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া আসতেছে না, মাল নামাবো কীভাবে? কমিছিল না ফেললে তো টাকা পয়সা আসবে না। মানুষ চলাচল করতে পারে না, পানি এখন কমলে না যদি কাজ আসে। এখন তো কাজ বন্ধ, এখন কাজ চালু হইলে না তারপরে কাজ করতে পারতো। জালালের মতো বেকার কুমিল্লার 14 উপজেলার 1.5 লাখ দিনমজুর। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারাও। আমি তো দিনমজুর, সারাদিন কাজ করি, ফ্যাক পানি আমার কাছে কিছু না, আমি এটার মধ্যে থাকতে আমার উপরে সংসারটা চলে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, বন্যার ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। বিভিন্ন মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে কাজ করে, যেমন ক্ষুদ্র ঋণ, সুদবিহীন ঋণ এবং মৎস্য খামার, যুব উন্নয়নের মাধ্যমে ঋণ প্রদান ইত্যাদি কর্মসূচির মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করার একটা সরকারের অবশ্যই আছে এবং এটা স্ব ডিপার্টমেন্ট থেকে এগুলো সুপারিশমালাগুলো একত্রিত করে এবং সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14টিতে পানিবন্দী প্রায় 12 লাখ মানুষ। এক সপ্তাহেরও বেশি সময় আশ্রয়কেন্দ্রে প্রায় 80,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার কারণে লক্ষ্মীপুরে বেড়েছে পানিবাহিত চর্মরোগের প্রাদুর্ভাব। এ নিয়ে আলোচনাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, বন্যার পরে তো পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে, তো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করা হচ্ছে? সদর হাসপাতালে এখন পর্যন্ত 330 জন রোগী ভর্তি রয়েছে, যদি হাসপাতালটি 100 শয্যার হাসপাতাল। এর মধ্যে আমরা দেখেছি রোগীর চাপ বেড়েছে। এই রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখানে যে চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। আমি এখন যেখানে রয়েছি এটি যে শিশু ওয়ার্ডের বাইরে, অর্থাৎ বারিন্দা। এই বারিন্দা দেখেন আপনি গাদাগাদি করে মানুষ কিন্তু চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে যে সদর হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে 15 জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার কথা, সেখানে 107 শিশু এখন চিকিৎসা নিচ্ছে। অর্থাৎ প্রতি বেডে 1 থেকে 3 জন এবং ফ্লোরে বারান্দায় কিন্তু রোগী রয়েছে। ফলে কিন্তু আরো যারা চিকিৎসা নিতে আসছেন তারাও আরো অসুস্থ হয়ে যাচ্ছেন, এমনকি এখানে রোগী যারা স্বজন রয়েছে তারা অভিযোগ করেছেন। তবে যখন গত 2 দিন ধরে বন্যার পানি নামতে শুরু করায় কিন্তু বিভিন্ন স্থান থেকে পানি কিছুটা কমলেও অনেক জায়গায় এখনো পানি রয়েছে, এখনো পানিবন্দী হয়ে রয়েছে। বেশিরভাগ এখন কিন্তু পানিবাহিত রোগ দেখা দিয়েছে, অর্থাৎ যে নোংরা পানি এবং বিশুদ্ধ নোংরা পানি চলাফেরা করা এবং যে বিশুদ্ধকরণ বা যে দূষিত পানি পান করার কারণে মূলত এই চর্মরোগ এবং ডায়রিয়া, নিউমোনিয়া, আমাশা সহ পানিবাহিত রোগের যে প্রাদুর্ভাব সেটি বাড়ছে। এমনকি বলছেন জেলা সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবির। তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে তারা 66টি মেডিকেল টিমের মাধ্যমে প্রত্যেকটি আশ্রয়কেন্দ্র থেকে প্রত্যেকটি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ে যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বা কমিউনিটি ক্লিনিক রয়েছে সেখানেও তাদের কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু আমি কিছুক্ষণ আগে এখানে যিনি আরম রয়েছেন অরূপ পাল, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে 100 শয্যার হাসপাতালে এখন পর্যন্ত 330 রোগী আজকে ভর্তি রয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে। এর বাইরে কিন্তু আউটডোরে প্রায় 800 থেকে 1000 রোগীকে তারা ট্রিটমেন্ট দিচ্ছেন। তো যারা এখানে আসছেন তাদের বেশিরভাগ হলো বিভিন্ন চর্মরোগ এবং জ্বর, ডায়রিয়া এবং আমাশা নিয়ে তারা আসছেন। এগুলোর কারণ হলো এখানে মূলত যে দূষিত পানি এবং যে নোংরা এগুলো ব্যবহার করার কারণে এখানে তারা আক্রান্ত হচ্ছেন এমনটি বলছেন। তবে তারা যেটি দাবি করেছেন যে তাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে এবং তারা চিকিৎসা যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তারপরেও কিন্তু মানুষদেরকে পরামর্শ দিচ্ছেন যেন তারা বারবার যে নোংরা পানিতে যে না নামে এবং যে দূষিত পানি পান না করে, তাহলে হয়তোবা এইসব রোগ থেকে কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব হবে। তবে আমরা যতক্ষণ দেখি ততই কিন্তু এই পানিবাহিত রোগ বাড়ছে আর চিকিৎসকরা তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। তারপরে কিন্তু এখন পর্যন্ত আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। এদিকে বন্যা কবলিত 11 জেলায় এ পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে 10,09,500-র বেশি পরিবার। বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় বন্যায় সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে ফেনীতে। এছাড়া কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে ১ জন করে মারা গেছেন। মৌলভীবাজারে এখনও ১ জন নিখোঁজ রয়েছেন। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪,৬৪,১৬৭ জন। তাদের জন্য ৩,২৬৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের চিকিৎসায় ৫৬৭টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া প্লাবিত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজধানী সহ সারা দেশেই শুক্রবার বৃষ্টি হতে পারে। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। এই অবস্থায় রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিকে বৃহস্পতিবার রাতে বৃষ্টি হলেও সকালে রাজধানী সহ সারা দেশে গরম কিছুটা বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সাগরের সৃষ্ট লঘুচাপটি অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের তারাশে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। আলু পেঁয়াজের দাম এখনো চড়া। স্থিতিশীল সবজির দাম সরবরাহ বাড়ায় দাম আরো কমে যাওয়ার আশা। গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। শামসুজ্জামান দুদু বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এখনও ব্যাপকভাবে কাজ করতে পারেনি। তবে যেহেতু এটি গণতান্ত্রিক সরকার, তাই এর স্থায়িত্ব রক্ষা করা জরুরি। ২.৫ লাখ মিথ্যা মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ ৬০ লাখ আসামি রয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, এসব মামলা এখনও প্রত্যাহার হয়নি। অবিলম্বে সব ফরমায়েশি মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। শেখ হাসিনা যাদেরকে চাকরি দিয়েছে তাদেরকে চিহ্নিত করে অপসারণের দাবিও জানান শামসুজ্জামান দুদু। বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে এই সরকার, আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা, তারেক রহমান সাহেবের মামলা, মহাসচিবের মামলা সহ বিএনপি সহ বিরোধী দলের প্রায় ২.৫ লক্ষ মামলার অধীনে ৬০ লক্ষ আসামি আছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। ছাত্র জনতার আন্দোলনে আহত ২৫০০-এর বেশি মানুষকে চিকিৎসা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দেখা হয়নি দল, মত, রাজনৈতিক পরিচয়। ২৪ ঘন্টা খোলা রাখা হয় সব ধরনের সেবা। ক্লান্তি ভুলে আহতদের সেবা দেন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। ১৯ জুলাই মধ্যরাত, একের পর এক আসছে অ্যাম্বুলেন্স। সারা দেশ থেকেই গুরুতর আহত রোগীরা আসছেন ঢাকা মেডিকেলে। কেউ টিকিট কাটতে গেছেন, কেউ রোগীকে নিয়ে দ্রুত যাচ্ছেন চিকিৎসকের কাছে। জরুরি বিভাগে দম ফেলার ফুরসত নেই স্বাস্থ্যকর্মীদের। কেউ কেউ টানা ২৪ ঘন্টা কাজ করেছেন। অনেকের বাসায় ফেরা হয়নি ২ থেকে ৩ দিন। ডিউটি না থাকলেও রোগী সামাল দিতে হাসপাতালে আসেন অনেক স্বাস্থ্যকর্মী। ডবল শিফটিং করতে হয়েছে। দেখা গেছে আমাদের ইউনিট থেকে যেদিন ডিউটি ১২ ঘন্টা, তারপরে গ্যাপ দিয়ে তারপরে আবার ১২ ঘন্টা করতে হয়েছে। তো সেই প্রেশারটা নিয়ে আমরা কাজ করেছি সেই সময়, আসলে সেটা বোঝানো সম্ভব না। যে আমরা ৪৮ ঘন্টা ২৪ ঘন্টা টানা ডিউটি করছি, দেখা গেছে যে ভিতরে এমন হয়েছে যে খাবার খাওয়ার জায়গা নেই, খাবার খাওয়ার সময় নাই, যে আমরা বাইরেও যেতে পারছি না, যে বাইরে তো গোলাগুলি হচ্ছে কিংবা বাইরের সিচুয়েশনটা খারাপ, বাইরেতে খাবারও নিয়ে আসতে পারছি না। এই অবস্থাতে আমরা ট্রিটমেন্ট করছি। ছাত্র জনতার আন্দোলনে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয় ২৬১৩ জন। ভর্তি প্রয়োজন হয় ৮২৯ জনের। এর মধ্যে ৭৯ ছিল গুলিতে আহত। পরীক্ষা নিরীক্ষা, ব্লাড ব্যাংক সহ সব কার্যক্রম খোলা ছিল সব সময়। ২৪ ঘন্টা অপারেশন থিয়েটারে চলে অস্ত্রোপচার। বর্তমানে এসব রোগীর জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অজুহাত যে আমি আসতে পারবো না, এরকম ছিল না। সবাই স্বপ্নরোদিত হয়ে সাপোর্ট দিয়েছে বলেই আসলে আমরা এটা এই যে এত বড় একটা ঘটনা বা এত বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে পেরেছি আমরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলন ঘিরে শুধু ঢাকা মেডিকেলেই মরদেহ আসে ৮৮টি, আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৮৪ জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৩১৩ জনের নামে মুন্সিগঞ্জে হত্যা মামলা দায়ের হয়েছে। সকালে সদর থানায় মামলাটি করা হয়। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় উত্তর ইসলামপুরের বাসিন্দা নূর মোহাম্মদ। এ ঘটনায় নিহতের নানি শেফালি বেগম বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও জেলার সাবেক ৩ জন সংসদ সদস্য সহ অজ্ঞাত আরও ২ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে এহসানুল হক সমাজির নিয়োগ বাতিল করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৭ আগস্ট তাকে মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। তবে তার নিয়োগ বাতিলের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগে দেয়া এক চিঠিতে সমাজি জানান, ব্যক্তিগত পারিবারিক কারণে তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে বিচারিক আদালতে যোগ দিচ্ছেন না। এ অপারগতার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। রপ্তানি আয়ের হিসেবে গড়মিলের সমাধান টানল বাংলাদেশ ব্যাংক। নতুন তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে ৪,০৮১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের চেয়ে ৫.৮৯% কম। তবে অর্থনীতিবিদরা বলছেন, পণ্যের মূল্য কম বেশি দেখিয়ে অর্থ পাচার হয়েছে। সমস্যা শুরু ২০২৩-২৪ অর্থ বছরের ১০ মাসে রপ্তানি আয় নিয়ে ইপিবির দেওয়ার তথ্যের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তথ্যের মধ্যকার বড় পার্থক্য নিয়ে। ইপিবি ১০ মাসে ৪৭.৭৪ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের তথ্য দেয়, আর বাংলাদেশ ব্যাংক বলছিল রপ্তানি ছিল ৩৩.৬৭ বিলিয়ন ডলার। দুই সংস্থার মধ্যে তথ্যের ব্যবধান ছিল ১৪ বিলিয়ন ডলার। বিতর্ক কাটিয়ে এবার প্রকৃত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে উঠে এসেছে ২০২৩-২৪ অর্থ বছরের ১২ মাসে মোট রপ্তানি আয় ৪০.৮১ বিলিয়ন ডলার। হিসাব অনুযায়ী অর্থ বছরের শেষ ২ মাসে ৭ বিলিয়ন ডলারের কিছু বেশি রপ্তানি আয় হয়। ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক সংকটের প্রভাবে কমেছে আয়। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি একটার পর একটা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যেই কিন্তু আমরা, যে এর আগেও আমরা বলেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, এইসব কারণে যেমন বিশ্ব অর্থনীতিতে একটা নেতিবাচক অবস্থান তৈরি হয়েছে, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে এবং আমাদের অর্ডারের মধ্যেও সেটা পড়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, আমদানি রপ্তানির সময় পণ্যের দাম কম বেশি দেখিয়ে পাচার হয় অর্থ। সাপ্লাই চেইনের পুরো তথ্য উপাত্ত বিশ্লেষণের তাগিদ তাদের। প্রায় প্রতি বছরই একটা বিপুল অঙ্কের প্রায় ১২-১৫% মতো একটা গ্যাপ থেকে যায়, এবং সেটা আমাদের ধারণা যে এটি একটা বড় অংশই আসলে দেশে ফেরত আসছে না। সুতরাং এটিকে আমরা ঠিক বলতে পারি না যেটি এখন বলা হচ্ছে যে প্রকৃত রপ্তানি। আসলে প্রকৃত রপ্তানি কথাটি আমার মনে হয় যে ঠিক না, বরঞ্চ যেটা দরকার হচ্ছে যে এই তথ্যপাত্রগুলো বিশ্লেষণ করে দেখা দরকার যে আদতে যে পরিমাণ এলসি খোলা হয়েছিল তার পুরো সবগুলো রিয়েলাইজ হয়েছে কিনা। রপ্তানির প্রকৃত তথ্য প্রকাশের ফলে গত অর্থ বছর বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ২২.৪৩ বিলিয়ন ডলার, আর গত অর্থ বছর চলতি হিসেবে ঘাটতি দাঁড়িয়েছে ৬.৫১ বিলিয়ন ডলার। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলু পেঁয়াজের দাম এখনো চড়া হলেও রাজধানীর বেশিরভাগ বাজারে সবজির দাম স্থিতিশীল। দু একটি সবজি সহ কমে এসেছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহে ২০০ টাকায় কেজিতে বিক্রি হওয়া মরিচ ১৫০ টাকায় নেমে এসেছে। বাজারে সরবরাহ বাড়ছে, এতে সামনে দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহে বন্যার অজুহাতে রাজধানীর বাজারে অনেক সবজির দাম বেড়ে যায়, তবে পরে কিছুটা কমে যায় দাম।
বরং সাপ্তাহিক ছুটির দিনেও স্থিতিশীল দেখা গেছে বাজার। এর মধ্যে কমেছে কয়েকটি সবজির দাম। শুক্রবার কারওয়ান বাজারে খুচরায় 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে শসা, টমেটো 150 থেকে 160 টাকা, বেগুন আকার ও মানভেদে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। 50 টাকা কেজিতে ঢেঁড়স, প্রতিটি লাউ বিক্রি হয়েছে 50 টাকায়। যে সবজিগুলো সবকিছু কম থাকতো, এখন বন্যার জন্য আর কি মোটামুটি পর্যায়ে আছে। সবকিছু মনে করেন সীমিত। এই যে মনে করেন মরিচ আসলে কোনো 200 টাকা 250 হলো 160। বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহে 200 টাকা কেজি উঠলেও এখন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ক্ষেত্র বিশেষ পাকা বাজার কাঁচা বাজারে করলে আরো 300-400 টাকা বেশি আছে ইলিশ মাছ। আর সবজির দাম আগের সপ্তাহের চেয়ে এবার 10-20 টাকা আরো বেশি। এখন নতুন সরকার হয়েছে, এখন আমাদের দাবি আছে, আমরা তো বানাইছি, এখন আমরা কিছু কমাইতে কই, তাকে কিছু কমা দিলে আমরা গরিব মানুষ আমরা বাঁচতে পারি। ছুটির দিনেও বাজার তদারকিতে দেখা গেছে ভোক্তা অধিদপ্তরকে দাম বেশি রাখায় কারওয়ান বাজারের একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানাও করা হয়। উনি যে পণ্যটা কিনছে অবশ্যই ভাউচার নিতে হবে। প্রথম কথা, যদি আমরা এগুলো ট্রান্সপারেন্ট করতে চাই, ভাউচারটা নিয়ে মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু উনি নিজেই বুঝে যাবে যে ঘটনাটা কি ঘটেছে, এবং তখনই যদি প্রতিবাদ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হবে, জবাবদিহিতার জায়গা তৈরি হবে। তবে এখনও চড়া আলু পেঁয়াজের দাম। আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায় ও পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার্তদের সহায়তায় রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে আয়োজন করা হয়েছে আর্ট ফর চ্যারিটি। বেলা 11টা থেকে শুরু হয়েছে শিল্পীদের আয়োজন। এতে অংশ নিয়েছেন 19 জন চিত্রশিল্পী। তাদের মধ্যে রয়েছে কনক চাপা চাকমা, আইভি জামান, সৌরভ চৌধুরী সহ নবীন প্রবীণ শিল্পীরা। অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকা স্টোরি টেলার্স নামের একটি সংগঠন। তারা জানায়, শিল্পীদের আঁকা ছবি বিক্রি করে অর্থ সংগ্রহ করা হবে, পরে তা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, এই আয়োজনটির উদ্যোগ কারা নিয়েছেন এবং আয়োজনটি কতক্ষণ চলবে আজকে? সকাল 11টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত আয়োজন চলবে এবং এই আয়োজনে কিন্তু নবীন প্রবীণ 19 জন শিল্পী অংশ নিয়েছে এবং এর মধ্যে 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পীও কিন্তু রয়েছে। আমি আপনাকে দেখাতে চাই, আসলে এখানে প্রতি শিল্পী একাধিক ছবি এঁকেছেন এবং সেগুলো কিন্তু বিক্রিও শুরু হয়ে গেছে। এখানে আমরা অনেককে দেখেছি যারা পরিবার নিয়ে এসেছে এবং তাদের ছোট্ট সোনামণিদের পছন্দে তারা ছবি কিনছেন এবং তাদের সবচেয়ে বড় যে বিষয়টা বলছেন যে এখানে বাংলাদেশের একটি অঞ্চলে বিপুল সংখ্যক মানুষ বন্যা কবলিত হয়েছে এবং তাদের কিন্তু আপনি জানেন যে পুনর্বাসন দরকার। এখন অনেকে ঘরবাড়ি হারিয়েছেন, গবাদি পশু হারিয়েছেন এবং অনেকে খাদ্য সংকটেও কিন্তু রয়েছে। তাদের পাশে দাঁড়ানোর এটা একটা অনেক বড় সুযোগ বলছেন এখানে যারা ছবি কিনতে আসছেন। আর এখানকার চিত্রশিল্পী যারা রয়েছেন 19 জন এবং তারা কিন্তু বলছেন যে আসলে মানুষ হিসাবে বা বাংলাদেশের জনগণ হিসাবে তাদেরও এক ধরনের দায়বদ্ধতা রয়েছে এবং তারা সব সময় টাকার জন্য ছবি আঁকে, কিন্তু এই যে এখানে ছবি আঁকছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য, এটাকেও কিন্তু তারা অনেক বড় প্রাপ্তি মনে করছেন একজন শিল্পীর জন্য। এখানে দেখাতে চাচ্ছি যে এই শিল্পীরা কিন্তু এখনো তাদের শিল্পকর্ম চালিয়ে যাচ্ছেন এবং 6টা পর্যন্ত এখানে যারা আসবেন তারা যে ছবিগুলো কিনবেন সেই ছবিগুলো কিন্তু প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে সেখানে কিন্তু জমা হবে এবং আয়োজকরাই এই কথাটা বলছেন যে তারা সবসময়ই এরকম মানুষের জন্য কিছু করার দায়বদ্ধতা অনুভব করেন এবং সেটারই অংশ কিন্তু তাদের এই আয়োজন, এই চ্যারিটি ফর ক্যাম্প বা আর্ট ক্যাম্প যেটাই বলি না কেন, এখানে এই ধরনের আয়োজন তারা আরও করবেন বলেও আমাদের জানিয়েছেন। রাজধানী গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।